সেনজেন ভিসা হচ্ছে একটা ভিসা দিয়ে আপনি মাল্টিপল কান্ট্রি প্রায় 27 থেকে 29টা কান্ট্রি আপনি ভ্রমণ করতে পারবেন। তবে সেনজেন ভিসার যে কন্ডিশন গুলো আছে, আমি এই যে ভিডিওটি সেই ভিডিওটিতে এ টু জেড পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি যদিও লম্বা হতে পারে, আমার 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলা যে আপনি ভিডিওটি দেখলে আপনার জন্য কোন কান্ট্রি এলিজিবিলিটি আছে, কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট, আপনি এ টু জেড দেখতে পারবেন, বুঝতে পারবেন। শুধু কান্ট্রি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন কিভাবে শুরু করবেন। প্রথমত বলি যে সেনজেন কখনোই আমাদের টাকা পয়সা দেখে না। সেনজেন দেখে আমাদের যে বিশ্বাস, আমরা সত্যি বাংলাদেশে ফিরে আসবো কিনা। আমরা মনে করি 10-15 লক্ষ টাকার উপরে হলেই যে ভিসা দিবে, বিশ্ব তেমন না। আমাদের ভিসা দেওয়ার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা হলেও এনাফ। কারণ এর উপরে যদি হয়, একটু বেশি হয়, 6 থেকে 8 লক্ষ টাকা হলেও আমাদের জন্য বেস্ট। সো ভিসা কেন দিবে না? কোনো গভর্নমেন্ট জব হোক কিংবা হচ্ছে কোনো প্রাইভেট জব হোক, প্লাস হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, এগুলো যদি সঠিক থাকে। আমি এই ভিডিওটিতে যা দেখানোর চেষ্টা করছি, পুরা ভিডিওটি যদি আপনি দেখেন, প্রত্যেকটা ভিডিওর সাথে আমি অ্যানালিসিস দেখানো হয়েছে, ফর্মুলা দেখানো হয়েছে, তারপর হচ্ছে চার্ট দেখানো হয়েছে। আমি চেষ্টা করছি সম্পূর্ণ সবগুলো ফুটিয়ে তোলার জন্য। আপনি ভিডিওটি দেখেন সম্পূর্ণ, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবেন এবং ভিসাটা পাওয়ার জন্য, না হলে আপনি 99% এই ভিডিও থেকে একটা এনশিওর নিতে পারবেন যে ভিসা আপনার জন্য হবে কিনা। 2025 সাল যদি আপনি বলেন কিংবা 2024 সাল বলেন, 25 সাল এখন স্টার্ট, যদিও আমরা 26 সালে স্টার্ট করছে, তবে 25 সাল এবং 24 সালে যদি স্টোরি দেখেন, আমাদের বাংলাদেশ থেকে প্রায় 40,000-এর মতো ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ছিল সেনজেনে, কিন্তু আনফরচুনেটলি আমাদের 21,000-এর মতো ভিসা রিজেকশন হয়। সো এই যে যারা ভিসাটা পাই তাদের ক্ষেত্রে বা তারা যেভাবে পেয়ে গেছে সেইভাবে আমরা ভিসা কিভাবে পাবো, ফাইলগুলো কিভাবে সাজাবো, কিভাবে দেবো, এ টু জেড প্রসেস দেওয়া আছে ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আজকে আপনাকে দেখাতে চাই বা আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে সেনজেন ভিসার এনালাইসিস কিভাবে করবেন, সাথে হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলা কি কি এবং কেমন, কত, কি রকম ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, এ টু জেড সকল ডকুমেন্টস কিভাবে দেবো। আমি হচ্ছে এই 4টা পিডিএফ দেখাচ্ছি। সেই 3টা পিডিএফ সাথে হচ্ছে একটা ডক ধরেন। এই 4টার ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন দেওয়া আছে। ভিসা পাওয়ার জন্য যা যাবতীয় করা লাগে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এবং এই ফ্রেমওয়ার্ক বলুন কিংবা এই ভিসা পাওয়ার যে অ্যানালাইসিস আছে, সেটা আপনাকে অনেক হেল্পফুল, আপনাদেরকে ভিসা পাওয়ার জন্য অনেক সহজ করবে। এর জন্য ফার্স্টে আমরা পিডিএফটা গেলাম। এই পিডিএফে আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ কি আছে তা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম যদি বলি, সেনজেন ভিসা, ট্যুরিস্ট ভিসা যদি আপনি করেন, 2024 এবং 25 সালের যে অ্যানালাইসিস আছে সেটা কিভাবে বের করবেন এবং আপনার আপনার যে ক্যাটাগরি আছে, আপনি যে ভিসা ক্যাটাগরি দিতে চান কিংবা আপনার যে পেশার উপর ডিপেন্ড করে, ফলের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ভিসা পাবেন। আমি অ্যাপ্লিকেশন থেকে একদম শেষ পর্যন্ত, আপনি এমবেসি অ্যাপয়েন্টমেন্ট থেকে নিয়ে ফাইল সাবমিশন পর্যন্ত এই ভিডিওতে দেখানো হবে, যাতে আপনার অন্য কোনো আলাদা কোনো কোর্স করা না লাগে। আমার 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই জিনিসটা বলা। এবং আগে প্রিভিয়াস আলহামদুলিল্লাহ আমি অনেক ভিসা করছি এবং এর এর এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলা। আপনাদের যদিও নলেজ আছে বাট এক্সপিরিয়েন্সটা নাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেখাচ্ছি। ওকে, প্রথম হচ্ছে আপনার ইউ বা সেনজেন ভিসা যে রিসার্চের যে ফ্রেমওয়ার্ক, এখানে আমরা কি আমি প্রথমত কি শেখাবো। লেসন 1 যদি বলি, সেফ, রিস্কি কান্ট্রি, অ্যাপ্রুভাল বা রিফিউজাল ট্রেন্ড, এগুলো শেখাবো। এমপিসি হচ্ছে স্ট্রিকনেস, এগুলো দেখাবো। 2 নম্বরটা হচ্ছে গুগল সার্চ এবং বিং সার্চের মাধ্যমে কিভাবে আপনি দেখবেন, অ্যাপ্রুভাল রেট চেক করবেন, তারপর হচ্ছে রিসেন্ট রিফিউজাল রিজন, তারপর হচ্ছে রিয়েল অ্যাপ্লিকেন্ট এক্সপিরিয়েন্স, এগুলো আপনি জানতে পারবেন। 3 নম্বরটা হচ্ছে আপনার সেনজেন ট্যুরিস্ট ভিসা ফর্মুলা, পারপোজ, আপনার মানি, টাইজ বা ট্রাভেল স্টোরি, এটা সম্পর্কে জানতে পারবেন। দেন হচ্ছে শুধু এখানে যে ট্যুরিস্ট ভিসা তা না, স্টুডেন্ট ভিসার সাথে। সো আপনি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও সেম একই ফর্মুলাতে আপনি কাজ করতে পারেন। কোন কান্ট্রি আপনার জন্য এখন বা কোন কান্ট্রি বর্তমানে ভিসা দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন শুধু এই ফ্রেমওয়ার্কের ভিতরে কিংবা এইটা পুরোটা এনালাইসিস করার মাধ্যমে। ভিসা রেশিও, ওকে, ভিসা রেশিও কোন কান্ট্রিতে আছে, ফাইল কিভাবে ওপেন করবেন কি না, কিংবা রেডি করার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে জব বিজনেস স্ট্রং কিভাবে করা যায় সেগুলা, তারপর হচ্ছে চেক লিস্ট আপনার কি কি লাগবে, তারপর হচ্ছে বিএফএস এর প্রথমে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন, ডকুমেন্ট সাবমিশন, সাথে হচ্ছে আপনার পাসপোর্ট কপি, যা যাবতীয় লাগে আমি এটা চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে ছোটমোটো একটা অ্যানালাইসিসের এটা নমুনা দিলাম, পিডিএফ নাম্বার 1। এখন হচ্ছে সেকেন্ড নাম্বার যেটা আছে সেটাতে আমরা যাই। সেটাতে আমাদের কি আছে একটু মন দিয়ে যদি দেখেন, এখানে একটা জিনিস বলা আছে যে ইউ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমাদের সেনজেন যেটা ভিসা বলা হয়, বাকি সেঙ্গেন বলে। সেঙ্গেন আহ ভিসার হচ্ছে আসল ফর্মুলা, এটা মানে আমাদেরকে মনে রাখার জন্য, কারণ ইউ হচ্ছে টাকা দিয়ে কখন ভিসা দেয় না।
আমরা অনেক সময় মনে করতাম যে আগে যে ইউ হয়তোবা আমাদের টাকা থেকে ভিসা দেয়। বর্তমানে আসলে এইটা না। ইউ হচ্ছে ইউ দেখে হচ্ছে এই টাকা কি বিশ্বাসযোগ্য কিনা। এবং এখানে আপনার টাকার বিষয়টা সোর্স মানে কোথা থেকে টাকাটা আসছে, তারপর হচ্ছে স্টেবিলিটি, তারপর হচ্ছে পারপোজ, রিটার্ন লজিক। এই প্রত্যেকটা লজিকের উপর ডিপেন্ড করে এগুলা দেখানো হয়। ওকে, ১ নাম্বার যদি আমি অফিসিয়াল ইউ এর যে তাদের হচ্ছে শর্ট স্টে ভিসা স্ট্যাটাস যেটা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। অ্যানুয়াল শর্ট বা সি ক্যাটেগরি ভিসা এগুলো দেখাবো। তারপর হচ্ছে এখানে স্টুডেন্টও আছে, স্টুডেন্ট গুলো আমি দেখাবো। এবং এই লিংকের মাধ্যমে আপনি কিভাবে দেখবেন যে আপনার কোন কান্ট্রির জন্য কেমন ভিসা দিচ্ছে এগুলো সম্পূর্ণ দেখতে পারবেন। ওকে? দেন যদি আপনাকে বলি এখানে হচ্ছে সেনজেন ট্যুরিস্ট ভিসার জন্য কি লাগতে পারে? আর যদি কারো কোয়ারিজ থাকে আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেটা আমাকে বলতে পারেন। এই দেখেন হচ্ছে ভিসার কোন ক্যাটেগরি কিরকম লেভেল রাখলে আপনার জন্য বেটার হয় এইটাও দেওয়া আছে। এটা হচ্ছে আপনার এক ধরনের চার্ট ধরতে পারে, সেই চার্টের মাধ্যমে বলা আছে। মানলাম এটা। দেন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এর ক্ষেত্রে কি ডকুমেন্টস আপনার লাগতে পারে। এই ডকুমেন্টস এর যে আপনার চেকলিস্ট এইটা দেওয়া আছে। আপনি ইজিলি বুঝতে পারবেন, দেখতে পারবেন। সো আমরা ১ম থেকে স্টেপ বাই স্টেপ কাজ করি এবং আমি এই ৩ টা বা এই ৪ টা ৩ টা পিডিএফ সাথে হচ্ছে আমার এই যে ডক আছে কিংবা এই যে টেক্সট ফাইল আছে এটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেব। আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিবেন। ওকে? তাহলে চলুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা ১ম পিডিএফটা ক্লিক করলাম। ওকে, এটা অবশ্যই দেখছেন। এটা পিডিএফ আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা না। ২ নম্বর হচ্ছে আমাদের এখানের এই হচ্ছে ডক ফাইল বলেন কিংবা হচ্ছে টেক্সট ফাইল বলেন সেখান থেকে আমরা নিব সোর্স। আমরা সোর্সটা বের করব। ১ম হচ্ছে আমাদের অফিসিয়াল ইউতে কি হচ্ছে অ্যানুয়াল আমাদের বার্ষিক সি ক্যাটেগরি ভিসার এটা ডাটা আমরা হিস্টরি বের করব যে তারা কতটুকু ভিসা দিয়েছে, কেমন দিয়েছে। সো আমরা কি করলাম এইটা হচ্ছে কপি পেস্ট করলাম। এটা সব সময়ের জন্য উপযুক্ত। সো আপনি যেকোনো সময় এটা কাজ করতে পারেন। আমি হচ্ছে এটা কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর এরকম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের তাদের সেই অফিসিয়াল ডেটা পেজে আসবে। আপনি এখানে অ্যাকসেপ্ট করতে পারেন এবং এখানে সর্বনিম্ন বলতে গেলে সর্বনিম্ন না মানে আ নতুন আপডেট যেটা যদি বুঝাই আপনাকে, মানে আপডেটেড ইনফরমেশন এর ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করব এই যে আপনার স্ট্যাটিক্স আছে। সো এটা ইস্যু হইছে বর্ডার বা ক্রস পয়েন্ট এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হবে এইটা। অর্থাৎ এখন বর্তমানে ২০২৬ সাল চলতেছে। যদিও ২৬ সালের ১ম। তবে তাদের স্টোরি যেটা আছে তারা তাদের সম্পূর্ণ প্রিভিয়াস ২০২৪ সালের তথ্যটা ২০২৫ সালে এটা তুলে ধরে এবং ২০২৬ সালের শেষের দিকে দেখবেন যে ২৫ সালেরটা তুলে ধরছে। আমরা ২৪ টা যদি ধরতে পারি এবং আমরা আরো কিছু ডাটা রিসার্চ করব সেগুলো থেকে আমরা বুঝতে পারবো ভিসা রেশিও কোন কান্ট্রিতে বেটার। সো আমরা আগে তাদের তথ্যগুলা দেখি। ২৪ সালে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এই দেখেন। অলরেডি পিডিএফটা হয়ে গেছে। আমরা পিডিএফটা কি করলাম? ডাউনলোড করব। পিডিএফটা ডাউনলোড করার পর পিডিএফ বলতে গেলে এটা হচ্ছে আপনার একটা এক্সেল শিটের ফাইল। সো আমি এখানে হচ্ছে এনেবল এডিটিং দিলাম। এই দেখেন কোন কান্ট্রি কেমন এখানে উপরে দেখেন এখানে মেম্বার অফ স্টেট তারপর হচ্ছে কনসুলেট তারপর হচ্ছে এটা কনসুলেট তারপর হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া আছে কোন কান্ট্রির জন্য কেমন ভিসা হয়েছে কিনা সব তথ্য এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে বাংলাদেশীদের জন্য এখানে দেখি বাংলাদেশ এখানে তথ্য আছে অবশ্যই। এরকম তথ্য আছে আমি আসলে খুঁজে পাচ্ছি না কই গেছে সময়টাও লং হয়ে যাবে। সো এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের তথ্য অবশ্যই আছে এখানে। যে কোন কান্ট্রি থেকে কেমন কিরকম আসছিল। আচ্ছা আপাতত এখানে হচ্ছে নিউ দিল্লি থেকে এই দেখেন। তাদের এখানে রোমানিয়া দেখাচ্ছে তাদের কান্ট্রি থেকে কত % ভিসা দেওয়া হইছে। এইটা না, ফ্রেমওয়ার্কটা আসলে এটা না। যদি বাংলাদেশের কোনো এমবাসি নাই এই কারণে দেখাচ্ছে না। ওকে, আমি এটা বাদ দিলাম। ফর্মুলা আরো ছিল। যদিও দেখাতে পারতেছি না। বাট আপনি ফর্মুলাতে যাওয়ার জন্য আপনি এখান থেকে নিতে পারেন। মনে করেন আমি বাংলাদেশ লিখে সার্চ করি। বাংলাদেশ লিখে সার্চ করলাম। কোনো তথ্য আসে কিনা? দেখি বাংলাদেশে কোনো তথ্য আসে কিনা? বাংলাদেশের না তথ্য এভাবে পাওয়া যাচ্ছে না। আচ্ছা মানলাম হচ্ছে এইটা থেকে আপনি তথ্য নিতে পারেন। ২০০৯ সাল থেকে শুরু করে। ওকে, সেনজেন ভিসার তথ্যগুলো নিতে পারেন। ওকে, আমরা এইটা আপাতত বাদ দিলাম। এইটা আপনি আপনার মতো হচ্ছে রিসার্চ করবেন। আমি এখন রিসার্চ করতে গেলে হচ্ছে আমার সময় চলে যাবে। এই কারণে রিসার্চ করতে চাচ্ছি না। এটা আপনি আপনার মতো রিসার্চ করতে পারেন এই লিংকের মাধ্যমে। এটা মনে করুন আলাদা বাদ বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের তথ্য। ইউ হচ্ছে প্রেস রিলিজ করছিল ভিসা অ্যাপ্লিকেশন কিংবা এই কতটা ইস্যু করছে ২০২৪ সালে। এটা তাদের বার্ষিক হিসাব ধরা হয়েছিল। আর এটা হচ্ছে আপনার তাদের কি আ শর্ট ভিসা অর্থাৎ সি ক্যাটেগরি ভিসা ২০২৪ সালে কতটা করছিল। সো এটা আমরা দেখি।
এটা রিলিজ করছিল হচ্ছে 20/5/2025-এ। 20/5/2025-এ। এটাও রিসেন্ট আসলে বলা যায়। এই দেখেন। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন মানে অর্থাৎ কতটা ভিসা দিয়েছে সেনজেন অ্যাসোসিয়েটেড দেখেন কত হচ্ছে 11.7 মিলিয়ন ইউ ভিসা হচ্ছে অ্যাপ্লিকেশন রিলিজ করছিল। ওকে আমরা এখানে দেখি কোন কান্ট্রির জন্য কেমন চায়না কতটা ভিসা দিছে 2024 সালে 23 সালে সেটা দেখাচ্ছে। আমাদের বাংলাদেশেও আছে কিন্তু এখানে এই দেখেন বাংলাদেশে আমাদের 54 পয়েন্ট এখানে মেবি রিজেকশন মেবি পার্সেন্টেজ রিফিউজড ওকে এখানে রিজেক্টের কথা বলা হয়েছে বাংলাদেশে হচ্ছে 2024 সালে রিজেক্ট হয়েছে আপনার 54.54 ধরেন হচ্ছে 55% হচ্ছে রিফিউজ হয়েছে 100টার মধ্যে মনে করেন এইভাবে হিসাব করতে পারে 100টা ফাইল যদি জমা দেয় আপনার হচ্ছে 55টা ভিসা রিজেকশন হয়েছিল 2023 সালে হচ্ছে 43.3% ছিল এইভাবে সো এখন হচ্ছে রিজেকশনের পার্সেন্টেজ ধরা হয়েছে এবং ফুল ডিটেলস আপনাকে দেখাচ্ছি মানে কতটা কান্ট্রি ভিসা ইস্যু করা হয়েছে ও এটা তো আমরা তথ্য এর আগেও দেখছিলাম সো এটা বাদ দিয়ে দিই এটা আপাতত আমাদের লাগতেছে না এগুলো আমাদের প্রয়োজন নেই মনে হয় ইউ ভিসা পলিসি বা স্ট্যাটিক্স এই পলিসি সম্পর্কে আপনি নিতে পারেন দেখতে পারেন সেটা আমি সেই রিসার্চের ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব ভিডিও লং হওয়ার কারণে আসলে সব দেখানো পসিবল হচ্ছে না তাদের নিয়ম এখানে হচ্ছে অনেক পলিসি আছে এই যে তাদের ভিসা পলিসি এগুলো আপনি রিকোয়ারমেন্ট দেখতে পারেন একটা একটা করে দেখতে পারেন সো এগুলো আমাদের সময় নাই এগুলো দেখার আমি শর্টকাট আপনাকে দেখাচ্ছি যেটা ইম্পর্টেন্ট সেটার ক্ষেত্রে ওকে আমি এটা বাদ দিয়ে দিলাম দেন যদি আমি যাই এখন যাবো আমি হচ্ছে google.com আমি google.com এর অলরেডি একটা ট্যাব নিয়ে নিছি এই হচ্ছে আমার google.com এর একটা ট্যাব নিলাম এখানে আমি কটা প্রশ্ন করব 2024 এবং 25 সালে বাংলাদেশ থেকে সেনজেন ভিসা বা সেনজেন ভিসা ওয়াইজ বা অ্যাপ্রুভাল এবং হচ্ছে রিজেকশন রেশিও কি নির্দেশ করে সো আমরা কি করব এটা কপি করব এটা কপি করার পর হচ্ছে আজকে আমরা দেখব যে এর উত্তরটা কি আসে আমরা কি করব এআই মোডে ক্লিক দেব মানে হচ্ছে থিংকিং করবে কতটা কতটা এই দেখেন থিংকিং করতেছে সব তথ্য এখানে বের করে দিছে সো আমাদের কি হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে যাওয়ার দরকার নাই আমরা 2024 সালে এবং 25 সালে বাংলাদেশ থেকে সেনজেন ভিসার যে প্রত্যাখ্যান হওয়ার কত হার ছিল রিজেকশন হার কত ছিল 24 সাল 2023 সাল চাইতে 24 সাল আরো বেশি বৃদ্ধি পেয়েছে যাতে বাংলাদেশে ভিসা প্রত্যাখ্যান ছিল হচ্ছে 59 এই যে আপনার বলছিলাম না 55% 2023 সালে কতটুকু ছিল সেটাও কিন্তু উল্লেখ করা আছে এখানে অবশ্যই আমরা এর আগেও দেখাইছিলাম আপনাকে প্রত্যাখ্যানের মেইন কারণটা কি ছিল এখানে সব বাংলাতে দেওয়া আছে এবং এখানে একটা জিনিস আপনাকে বলি গত বছর হচ্ছে আমাদেরকে কত ভিসা দিছিল গত বছর হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন পড়ছিল প্রায় 39,345 জন বাংলাদেশিদের মধ্যে 20,957 জনের আবেদন বাতিল করা হয়েছে চিন্তা করে দেখেন আমাদের হচ্ছে প্রায় 40,000-এর মধ্যে 20,000 প্লাস ধরুন ওয়ান কাইন্ড অফ 40,000 40,000 এর মধ্যে হচ্ছে 20,000 প্লাস আমাদের ভিসা রিজেকশন করা হয়েছিল প্রায় বলতে পারেন মানে মধ্যমা হিসাবে অর্ধেক অর্ধেক আমাদের ভিসা রিজেকশন হয়েছিল সবচেয়ে কঠিন দেশ হিসেবে বাংলাদেশের জন্য হচ্ছে সুইডেন অস্ট্রিয়া থেকে ভিসা পাওয়ার বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল ঠিক আছে তারপর সবচেয়ে সহজ যদি আপনি গুগল ট্রেন্ডিং হিসেবে ধরেন 2024 বা 24-25-এর দিকে আইসল্যান্ডে ভিসা আপনার হার শতাংশ ছিল হচ্ছে 91.25 স্লোভাকিয়া ছিল হচ্ছে এত শতাংশ ইতালি ছিল এত শতাংশ যদি বাংলাদেশের এই হার কিছুটা কম হতে পারে তবে স্বাভাবিকভাবে এই দেশগুলো বেশি হচ্ছে নমনীয় আমরা আর হচ্ছে সুইডেনের বরাবর হচ্ছে প্রত্যাখ্যান কত ছিল সর্বোচ্চ বেশি হচ্ছে সুইডেনের মাধ্যমে আমাদের ভিসা রিজেকশন ছিল আবার ফিনল্যান্ডে যদি বলেন ফিনল্যান্ডের ভিসার হার বলতে গেলে 90% আহ সাফল্যের হার ছিল 90% আমাদের ভিসা দিচ্ছে ফিনল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড যদি বলেন আপনার 78 থেকে 90% ভিসা দিচ্ছে ডেনমার্ক যদি বলেন এটা আপনি তথ্য দেখাচ্ছে না বাট এই তথ্যগুলো আমরা দেখবো সো এটা আমরা কি করব আমাদের নেক্সট অপশন যেটা আছে সেটা দেখি এটা আমরা দেখি নেক্সট আমরা কি করলাম কপি করে এখন পেস্ট করলাম পেস্ট করলে হচ্ছে আমাদের এই তথ্যগুলো আসবে কারণ আপনি যখন কোনো সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন করবেন আপনি রিসার্চ করবেন অবশ্যই রিসার্চ মাস্ট 24-25 সালের হোল্ডারের জন্য সেনজেন ভিসা প্রত্যাখ্যান রিজেকশন বেড়েছে যা বর্তমানে প্রায় এইটা তথ্য আমরা অবশ্যই জানি যেহেতু আইসল্যান্ডে কত পার্সেন্ট আমাদেরকে ভিসা দিচ্ছে এবং অর্থাৎ আইসল্যান্ডে সবচেয়ে ভালো ভিসা রেশিও বাট আইসল্যান্ড আমাদের বাঙালিদের জন্য হুট করে না দেওয়াটাই বেটার একটা রিজন উপরে আইসল্যান্ডের যে ভালো ভিসা দিচ্ছে 92 ধরেন যদিও হচ্ছে 92 হয় না তারপর হচ্ছে ফিনল্যান্ড সুইজারল্যান্ড অন্যান্য দেশ যেমন এগুলো আমাদেরকে ভিসা ভালো দিছে তারা এগুলো বলতেছে সুইডেন মাল্টা এস্তোনিয়া অস্ট্রিয়া
এগুলো আমাদের কিছু প্রত্যাখ্যান হার উপর দিক থেকে ওকে। এটা ভালো করে আপনারা দেখবেন। ২ পজিশন পর্তুগাল, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ঢাকা তাদের উপস্থিতি ঘোষণা দিয়েছে। এগুলো আমাদের জানা আছে। সো এগুলো আমরা বাদ দিলাম। নেক্সট হচ্ছে পরবর্তীতে আমরা দেখি ২০২৪-২৫ সালের কোন সেনজেন ভিসা কোন মানে হাই অ্যাপ্রুভাল কোন দেশে ছিল? সেটা আমরা এখন দেখি। হাই অ্যাপ্রুভাল কোনটাতে ছিল? ২০২৪ এবং ২৫ সালের। ২০২৪ এবং ২৫ সালের এই হচ্ছে এটা হচ্ছে থিংকিং। সো এটা এই পেজটাতে থিংকিং করে ১০০, ১৫০, ৫০০, ৬০০ ৫টা ওয়েবসাইট দেখাইলেও অনেক সময় দেখবেন ৬০০, ৭০০, ১৫০, ২০০ টা ওয়েবসাইট থেকে তারা তথ্যগুলা নিয়ে দেয়। কারণ সেই ৫ টার মধ্যে পেয়ে গেছে এই কারণে সঠিক তথ্য মনে করছে এটা দিয়ে দিছে আমাদেরকে। সুইজারল্যান্ড হচ্ছে আমাদেরকে কত পার্সেন্ট ভিসা দিয়েছিল? প্রত্যাখ্যানের মধ্যে ছিল হচ্ছে ২১%। সো সুইজারল্যান্ড ভিসা ভালোই ছিল। ফিনল্যান্ড, জার্মানিতে ভিসা ভালোই ছিল। স্টুডেন্টদের জন্য হচ্ছে ফিনল্যান্ড এবং জার্মানি এখনো ভালো। ৯০% ভিসা দিচ্ছে। আইসল্যান্ডের ক্ষেত্রে যদি বলি তাইলে তো আইসল্যান্ডও তো ভালো। ইতালি বা ফ্রান্সের ক্ষেত্রে যদি বলি অ্যাপ্রুভাল রেট ছিল প্রায় ৮৮.এত%। যদিও ইতালি যতটুকু আমরা যতটুকু এজেন্সিতে কাজ করে দেখছি ইতালি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা। সো তোদের তো এবং হচ্ছে ফ্রান্স তো ভিসা রেশিও খারাপ বাট এখানে তথ্য অনুযায়ী দেখাচ্ছে যে ফ্রান্সের ভিসা রেশিও ভালো। আম কারণ হচ্ছে আমরা হয়তোবা ২ টা ৪ টা ৫ টা করতেছি। কিন্তু এই রেশিওটা হচ্ছে টোটাল তাদের স্ট্যাটিক্স থেকে আনা। সো এটা আমাদের মনোক্তিকতা না। সো এটা সম্পূর্ণ টোটাল স্ট্যাটিক্স থেকে আনা। সো এটা অবশ্যই ফ্রান্স এবং ইতালি ভিসা বেশি রেশিও ভালোই ছিল। তার ক্ষেত্রে হচ্ছে স্লোভাকিয়া, রোমানিয়া বর্তমানে সেনজেন এগুলোতে ভিসা রোমানিয়া এবার ভিসা খুবই ভালো। এটা আমি নিজের চোখে দেখা আমাদের এজেন্সির ক্ষেত্রে। স্লোভাকিয়া আমি জানি না। তবে এটা রিসার্চ এর উপর ডিপেন্ড করে কোন কান্ট্রিটা বেস্ট। সো এই রিসার্চটা করলে আ আপনি অন্য কোনো এজেন্সিতে যাওয়া লাগবে না। ৪ নাম্বারটা আমরা কপি করি। কপি করে নেই। আমরা আসলে রিসার্চ করে তারপর হচ্ছে ফাইলগুলা সাজাই। এতে ভিসা পাওয়ার রেশিও ভালোই থাকে। এই দেন কতটা হ্যাঁ। সেনজেন ভিসার জন্য আপনার সেনজেন রেজিস্ট্রেশনের ২য় বা ৩য় অবস্থানে রয়েছে। বাংলাদেশ হচ্ছে ভিসা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ২য় কিংবা ৩য় অবস্থানে রয়েছে। রেজিস্ট্রেশন সবচাইতে বেশি হচ্ছে সুইডেনে, তারপর হচ্ছে আপনার ইতালিতে, তারপর হচ্ছে মাল্টাতে, অস্ট্রিয়াতে, এস্তোনিয়াতে, ফ্রান্সে এভাবে বলা হয়েছিল। আ যাই হোক কেন পতাকা বাড়ছে এগুলো আপনারা আসলে পড়বেন। এই ধারণা তার তথ্য আবার বলতেছি। ধরেন ৩৯,৩৪৫ জনের মধ্যে ২০,০০০, ২১,০০০ মানুষের ভিসা হয় নাই। তারা এটা বলতেছে। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চন আমরা দেখি ২০২৪-২৫ সালের পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভিজিটর টুরিস্ট ভিসা কেমন ছিল? ভিজিটর বা টুরিস্ট ওকে। দেখি এক কথাই বাট ২ টি প্রশ্ন হয়ে গেছে। আমরা এটাও দেখি। উচ্চ আপনার সেই প্রত্যাখ্যান হার ছিল হাই রিজেকশন রেট এর ক্ষেত্রে পর্যটকের সাথে কঠিন হয়েছিল যে সুইডেন, অস্ট্রিয়া, মাল্টা বর্তমানে বেশি কড়াকড়ি আরোপ করছে এবং মাল্টা বেশি আমি যে এই যে নাম্বারগুলো সিরিয়াল দিছি এগুলা লাস্টের যেগুলো ওগুলো খুবই ইম্পর্টেন্ট। সো লাস্ট এগুলো আপনারা অবশ্যই দেখবেন। এগুলো খুবই ইম্পোর্টেন্ট এই কারণে এইগুলা যা তথ্য বের হইতেছে এগুলো ২০২৫ সালের তথ্যের কাছাকাছি আসতেছে। সো কঠিন কোনটা ছিল? পর্তুগাল, রোমানিয়া এগুলো সব কান্ট্রির তথ্য দিচ্ছে। সো ৯০% ফিনল্যান্ডে ভালোই তো ছিল। ৩ টা ডকুমেন্টেশন এর অভাব ছিল, আর্থিক সচ্ছলতা আমাদের ভালো ছিল না, দেশে ফেরার নিশ্চয়তা। এই ৩ টা কারণে বাংলাদেশীদের জন্য আসলে ভিসা দেওয়া হয় না। আমরা কিছু বিএফএস এর তথ্য থেকে এইটা নেওয়া। আমরা পরবর্তীতে কি করব? আ সেনজেন ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসার অবস্থা কেমন ছিল আমরা সেটা জানি। স্টুডেন্ট ভিসার অবস্থাটা জানার জন্য আমরা এখানে আবার সার্চে দেই যে ২০২৪-২৫ সালে স্টুডেন্ট ভিসা কেমন পরিস্থিতি কেমন ছিল? সাফল্যের শীর্ষে থাকা দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড। বাবারে বাবা! এ তো ভালোই ছিল তো। ফিনল্যান্ড হচ্ছে সবচাইতে বেশি ছিল। ফিনল্যান্ড ছিল, জার্মানি ছিল, আপনার সুইজারল্যান্ড ছিল। সুইজারল্যান্ডে কিন্তু রিজেকশন হারটা দেখাচ্ছে। সো সাকসেস তো অবশ্যই বুঝতে পারতেছেন ৮০ 79 9 পয়েন্ট এইভাবে হিসাব ধরতে পারেন। ফিনল্যান্ড ভালো ছিল, জার্মানি ভালো ছিল, সুইজারল্যান্ড ভালো ছিল। আবার হচ্ছে চ্যালেঞ্জিং হিসাবে আপনার দেশসমূহ ছিল হচ্ছে সুইডেন, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া তারপর হচ্ছে অন্যান্য কান্ট্রি গুলো এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে বুঝতে পারলাম ২০২৫ সালে বাংলাদেশের জন্য সবচেয়ে সেফ সেনজেন ভিসা বা রিস্কি ভিসা আমাদের কোন কান্ট্রিতে হবে সেটা আমরা নিয়ে এখন উল্লেখ করি। এটা হচ্ছে ফাইনাল প্রশ্ন। ফাইনালটা আমরা দেখি। এরপরে হচ্ছে আমাদেরকে বিং নিয়ে রিসার্চ করতে হবে। সো বিং হচ্ছে আমাদেরকে সামারি দিতে পারে সুন্দর করে। ২০২৬ সালের যে আমাদের রিস্ক বা সেফ গুলো থাকবে। সো সর্বপ্রথম সেফ দেশ যদি আপনি হাই ভিসা অ্যাপ্রুভাল চান, আইসল্যান্ড ট্রাই করতে পারেন। আইসল্যান্ড করবেন, ২ নম্বর হচ্ছে ফিনল্যান্ড করবেন, ৩ নম্বর হচ্ছে আপনার সুইজারল্যান্ড করবেন, ৪ নাম্বার হচ্ছে ইতালি কিংবা স্লোভাকিয়া করবেন। ইতালি কেন? ইতালি এত তো কম শুনতাম। ইতালি এবং স্লোভাকিয়া সেটাও দেখতে পারেন। তবে হাই ঝুঁকি যদি বলেন সুইডেন, মাল্টা, এস্তোনিয়া, বেলজিয়াম, ফ্রান্স এগুলা ২০২৬ সালের দিকে এগুলো খুবই খারাপ অবস্থা থাকবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এটা মাইন্ডে রাখবেন। এটা স্টুডেন্ট ভিসা এবং আপনার ভিজিটর ভিসা ২ টাই কিন্তু প্রায় সেমই ক্যাটেগরি পড়ে।
যদিও দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি হলেও তাদের রেশিওর ক্ষেত্রে সেমই পড়ে। তবে যাদের ডকুমেন্টেশন ভালো আছে তাদেরকে ভিসা কেন দিবে না? অবশ্যই ভিসা দিবে এবং আপনার অবশ্যই কারণ দেখাতে হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো আমরা সেখানে গিয়ে যে চলে থাকবো সেটা না। বাংলাদেশে আপনাকে অবশ্যই আসতে হবে। এগুলো শেষ। তারপর হচ্ছে নেক্সট আমরা কি করি? বিং-এ যাব। বিং থেকে আমরা একটা তথ্য সামারি নিতে পারি। বিং থেকে আমরা সামারি নেওয়ার জন্য আমরা কি করব? সরি। বিং থেকে আমরা সামারি নেওয়ার জন্য এখন হচ্ছে বিং-এ ক্লিক দেব। সো বিং থেকে এখানে না নিয়ে আমাদের তো বেটার হচ্ছে কপিলোটে গেলে। আমরা বিং-এর কপিলোটে গেলাম। কপিলোট থেকে এখানে তথ্য নিয়ে আসবো। এখানে সব সামারি দিবে আমাদেরকে। সেটা আমরা দেখি। ওকে। বিং থেকে এখানে ৭ টা রেজাল্ট বের করছে। বাংলাদেশের রিসেন্ট হচ্ছে একই তথ্য। একই তথ্য বাংলাদেশীদের কি অবস্থা ছিল সেটা তথ্য দিছে। যদিও তারা সামারিটা সুন্দর করে দিতে পারে বিং বা কপিলট। তারপর আমরা চেষ্টা করে দেখি কেমন হয়। সেকেন্ডটা আমরা কপি করি। ও সরি, এটা দুইটাই তো একই ছিল। তাই না? দুইটাই তো একই ছিল। দুইটা তো আমাদের একই ছিল। এটা কপি পেস্ট করে আমরা দেখি কি অবস্থা হয়। স্টার্ট এক্সপোর 2024-25 সালে ওয়াই রিজেকশন। ওকে, রিজেকশন ভিসা রিজেকশন কেন ছিল সেই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আমাদেরকে কপিলট থেকে দেখানো হয়েছে, অর্থাৎ বিং.কম থেকে দেখানো হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল এই আমাদের 39,300 জনের মধ্যে এগুলো কিন্তু অথেন্টিক 2024 সালের সোর্স। সো 25 সালেটাও দেখা যাবে নেক্সট নেক্সট ইয়ার, অর্থাৎ 26 সালে মে মাসে দিবে তারা। এখন হচ্ছে রেটস অ্যারাউন্ড হচ্ছে রিজেকশন ছিল আপনার 30 থেকে 35%। যদিও এটা ট্রেন্ড বা সিমিলার বিভিন্ন তথ্য থেকে জার্মানি, ইতালি, ফ্রান্স এগুলো থেকে তারা তথ্য পাইছে। তারপর হচ্ছে 24 সালে হাইয়েস্ট এগুলো দেখেন তথ্যগুলো টপ ডেস্টিনেশন ছিল আপনার রিজেকশনের ক্ষেত্রে এই কান্ট্রিগুলো দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে এখানে দেখি 2023 সালের এতগুলো অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্রুভাল ছিল এত পার্সেন্ট, রিজেকশন ছিল এত পার্সেন্ট। এটা হচ্ছে 2023 সালে জার্মানি, ইতালি, ফ্রান্স এগুলো হচ্ছে মোস্ট পপুলার ছিল। 2024 সালে যদি আপনি বলেন তাহলে তো এত অ্যাপ্লিকেশনের মধ্যে 65% অ্যাপ্রুভাল ছিল, রিজেকশন ছিল এত পার্সেন্ট, সেটাও দিচ্ছে 2025 সাল। হ্যাঁ, এই হচ্ছে 25 সালের তথ্য অনুযায়ী তারা বলতেছে। 25 সাল হচ্ছে আর্লি, যদি স্টেবল স্টেবল বিএস মানে ভার্সেস যদি 2024 সালে সিমিলারই থাকবে, 35% থাকবে 24-25 ক্ষেত্রে। জার্মানি, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া এটা মোস্ট পপুলার ডেস্টিনেশন। এগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার থাকবে। দিতে পারেন। আমার মনে হয় এগুলো চাইতে অন্যান্য কান্ট্রিগুলো দেওয়াটাই ভালো। এখানে সব দেওয়া আছে, কেন আপনার রিজেকশন হলো কি না সব তথ্য দেওয়া আছে। এখন হচ্ছে সামারি। সামারিটা খুবই ক্লিয়ার ভাবে দিয়ে দিচ্ছে বাংলাদেশীদের জন্য সেই তথ্যগুলো। অর্থাৎ আপনি গুগলে যদি এটা দেখেন তাতে সেটাও বেস্ট। আমি আপাতত এটা অফ করে দিলাম। এটা আমাদের দরকার নাই। তার মানে আমরা বুঝতে পারলাম কি আমাদের স্পেসিফিক কটা কান্ট্রি আছে সেগুলোতে ভিসার রেশিও সবচেয়ে ভালো। আমাদের হচ্ছে হাই ভিসা অ্যাপ্রুভাল ছিল। এখন ২ নম্বরটা আমরা নিলাম। এই ২ নম্বরটা যদি নেই, আমরা কোন কোন কান্ট্রিতে ভিসা রেশিও সবচেয়ে ভালো সেটা আমরা দেখি। আইসল্যান্ড, আপনাদেরকে আবার বলি। হাই অ্যাপ্রুভাল যদি বলেন 2025 সালের তথ্য অনুযায়ী তাইলে হচ্ছে আপনাদেরকে আইসল্যান্ড অ্যাপ্লিকেশন করবেন, ইতালি অ্যাপ্লিকেশন করতে পারেন, স্লোভাকিয়া, রোমানিয়া, লিথুনিয়া। রিজেকশন হচ্ছে মাল্টা, বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস এগুলো হচ্ছে রিজেকশন হচ্ছে বেশি হচ্ছে, তারা এখানে দেখানো হচ্ছে। আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন কোন কান্ট্রির জন্য বেস্ট, কোন কান্ট্রি আপনি ভিসা করতে পারেন। সো এটা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, দিলে আপনাকে তারা তথ্যটা দেখে দিবে। দেন হচ্ছে আমাদের ক্ষেত্রে থেকে আমি আমি সবসময় আইসল্যান্ড রেফার করি। আইসল্যান্ড বর্তমানে ভিসা রেশিও আসলেই ভালো। ওকে, তাইলে এই প্রাইসটা আমাদের জন্য ক্লিয়ার কমপ্লিট। দেন হচ্ছে আমাদের টুরিস্ট ভিসার যে ফর্মুলা সেটা ফর্মুলাটা আপনাকে দেখাই। ওকে, আমাদের সেনজেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে সেগুলো আমাকে আপনাকে দেখাই। প্রথমত হচ্ছে আমাদের কন্ডিশন কি, এগুলো হচ্ছে স্টেপ, প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে। ২ নম্বর হচ্ছে আপনাকে কি করতে হবে। ৩ নম্বরটা হচ্ছে আপনার কি দেখাতে হবে, সেখানে হচ্ছে আইডিয়াল কেন দরকার সেগুলো তথ্য আমাদেরকে দেওয়া আছে। প্রথম হচ্ছে আপনার ট্রিপ ট্রিপ প্ল্যান, সেটা আপনাকে ঠিক রাখবেন এবং ৭ থেকে ১৫ দিনে যেতে হয় এবং ক্লিয়ার আইটিনারি দিবেন। ঠিক আছে? অর্থাৎ ট্রাভেল প্ল্যানটা দিবেন একদম ক্লিয়ারলি। দেন হচ্ছে পারপোজ আপনি যে কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এই পারপোজটা যেন আপনার বিশ্বাসযোগ্য হয় সেটা মনে রাখবেন। ২ নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যে প্রিপেয়ার করবেন। আমাদের ক্ষেত্রে আমরা সবসময় দেখি ৬ থেকে 6 মান্থের স্টেটমেন্ট দিবেন, তবে
থেকে ৮ লক্ষ টাকা হলে মিডিল লেভেলের, সো এটা বেটার। কেউ ১০ থেকে ১২ লক্ষ দেখাতে পারে, এবার হইলেও ভালো। আবার ১৫ লক্ষ টাকার ওভার হইলে তারা সন্দেহ মনে করে, এটা মাথায় রাখবেন। ট্রিপ কস্ট হতে হবে, এখানে আমার একটা ভুল আছে, 34 হবে না, এখন হচ্ছে 3 into 4, অর্থাৎ আপনার হচ্ছে আমাদের ট্রিপ কস্ট হচ্ছে ৬ থেকে ৮ লক্ষ টাকা হবে না, আমাদের সর্বোচ্চ যদি ট্রিপ কস্ট হচ্ছে ২ থেকে ২.৫ লক্ষ টাকা, তার মানে হচ্ছে ২ লক্ষ যদি আমাদের ট্রিপ কস্ট হয়, তাহলে হচ্ছে ২ থেকে আপনার ৩ থেকে ৪ গুণ যেন বেশি হয়। সো এটা ভুল হয়েছে আমার। এখানে আমার হবে ৮ লক্ষ টাকা হলে বেটার হয়, অর্থাৎ ৩ দুগুণা ৪ দুগুণ ৮, ৪ ভাগ করলে হচ্ছে ৮ লক্ষ টাকা হলে আপনার জন্য এনাফ। ভিসা দিবে, ভিসা আপনাকে বললাম না, টাকা পয়সা দেখে যে টোটাল টাকা পয়সা আছে এই বিষয় না, আপনার এই পরিমাণ টাকা আছে কিনা যেটা আপনি খরচ করার মতো সামর্থ্য আছে, এবং বাংলাদেশে আপনার ব্যাক করার সেই আপনার মানে পারপাসটা বিশ্বাস করাতে পারেন সেইটা ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্ট চেক, ওকে। নো সাডেন ডিপোজিট, অর্থাৎ কোনো ডিপোজিট, হুট করে ডিপোজিট, এগুলা কিন্তু করলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি। সো এগুলোর জন্য আপনাকে এক্সপ্লেইন লেটার দিতে হবে। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটা আপনাকে বুঝাইতে হবে আপনার টাকাটা কোথা থেকে আসতেছে, কিভাবে না, এটা তারা যেন ভালোভাবে বুঝতে পারে। এখন আপনি যদি ভিসা পাওয়ার উদ্দেশ্যে টাকাগুলা ঢুকান, এগুলা প্রবলেম আছে। সো এগুলা ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল এই টাকাটা কোথা থেকে আসতেছে, সো এটা ফান্ডটা যেন ক্লিয়ার থাকে। জব, ইনকাম, এগুলোর ক্ষেত্রে যদি ৪ নাম্বার বলি, তাহলে হচ্ছে আপনার ৪০ প্লাস যদি আপনার সেলারি হয়, স্টাবল আপনার হচ্ছে বিজনেস, অর্থাৎ স্থায়ীভাবে আপনার এই টাকাটা আসতেছে, বা স্থায়ীভাবে এইরকম টাকা আসতেছে। সো এটা একটা ভ্যালু আছে। সো এটা ক্ষেত্রে ভিসা সম্পন্ন হওয়াটা বেশি। রিটার্ন লজিক, আপনি একটা কান্ট্রি থেকে আবার যে ব্যাক যাবেন সেই লজিকটা আপনাকে দেখাতে হবে। ৫ নাম্বার যদি বলেন, জব ডকুমেন্টস তো দিবেন। জব লেটার, লিভ অ্যাপ্রুভাল অর্থাৎ লিভ সার্টিফিকেট সেটা। তারপর হচ্ছে আপনি যে সেইখান থেকে যে রিটার্ন আসবে সেটা বিলিভেবল যেতে হয়, বিশ্বাসযোগ্য হয়। সেরকম হচ্ছে বিজনেস যদি হয় তাহলে ট্রেড, ব্যাংক বা আপনার লিগ্যাল ইনকাম সেটা আপনাকে দেখাইতে হবে। আমরা তো আসলে বাঙালি ইনকাম কম দেখাই। এক্ষেত্রে আমাদের একটু প্রবলেমই হয়। ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সটা হচ্ছে 3000, ওটার ক্ষেত্রে আমাদেরকে ১৭০০, ১৫০০, ১৪০০ টাকার মধ্যে আপনি নিতে পারেন। সো বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা নিতে পারেন। সো হচ্ছে ফ্লাইট এবং হোটেল বুকিং, এটা রিজার্ভেশন, এটা ২ টার সাথে একসাথে যেন ম্যাচিং হয়। প্লাস হচ্ছে জেনুইন ট্রাভেল, এটা বুঝবেন কেমনে? সো জেনুইন এর ক্ষেত্রে কি করবেন? এইটা ২ টা একসাথে দিবেন। সাথে হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা মোস্ট ইম্পোর্টেন্ট, সেটা দিবেন। যাতে তারা আপনাকে মনে করে আপনি ভিসা পাওয়ার যোগ্য। যদি পারেন আপনি হোটেল বুকিংটা আগে থেকে আপনি কিনতে পারেন। এটা এটা কিনা যায়, বাট আমি রিকমেন্ড করব না কিনাটাই ভালো। কারণ এটা ম্যাক্সিমাম আমরা দেখছি এটা লাগে না। আপনার হচ্ছে কনফার্ম, সো আপনি এটা রিজার্ভেশন নিতে হবে, অর্থাৎ ফেক বুকিং নিবেন না, বুকিং করে ক্যানসেল করবেন না। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? কভার লেটার তো অবশ্যই আছে। কেন যাবেন, কেন রিটার্ন করবেন সেই ব্যাখ্যা দিবেন। তারপর হচ্ছে অফিসারকে আপনি ক্লারিফাই দিবেন, যে পরিষ্কারভাবে উল্লেখ করে দিবেন কেন কি কারণে যাচ্ছেন। সো এটা যত ক্লিয়ার করে দিবেন তত তাদের সন্দেহটা কমে যাবে। কভার লেটার আহামরি লম্বা করে দেওয়ার দরকার নাই। কান্ট্রি সিলেকশন, আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিগুলো সিলেকশন, এক্সাম্পল হচ্ছে ফ্রান্স, ইতালি, স্পেন, টুরিস্ট বা ফ্রেন্ডলি। যে কান্ট্রিতে বেশি থাকবেন সেই কান্ট্রিতেই হচ্ছে আপনি এমবেসি ফেস করতে হবে। এটা মাথায় রাখবেন। সো রিস্ক হচ্ছে রিডিউস, এটা আপনাকে বুঝাতে হবে। এবং এই কান্ট্রি গুলাতে আসলে আপনার টুরিস্ট মানে টুরিস্ট হচ্ছে ফ্রেন্ডলি কান্ট্রি। সো এগুলো ভালো করে আপনাকে বুঝবেন, এবং অ্যাপ্লিকেশন করার সময় একটু বুঝে অ্যাপ্লিকেশন করবেন। ওকে? দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। বিএফএস, এমবেসি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সাবমিশন, এগুলো তো আর আপনার জানা আছে, জানবেন। বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, ফটো, সিকিউরিটি, এগুলো কিন্তু তাদেরকে সাবমিশন দিবেন। উইথ ফর ডিসিশন বা ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে আপনার ফাইনাল অ্যাপ্রুভাল আসতে। ওকে? ব্যাংক কত দেখাতে হবে? সবসময় বলি, ব্যাংক হচ্ছে প্রাইভেট জবের ক্ষেত্রে হচ্ছে ৬ থেকে ৮ লক্ষ টাকা। ইনকাম রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে হচ্ছে আপনার ইয়ারলি হচ্ছে ৪০ থেকে ৬০ লক্ষ টাকা হলে বেস্ট। গভর্নমেন্ট জব হচ্ছে ৪ থেকে ৬ লক্ষ টাকা। গভর্নমেন্টের জবের ক্ষেত্রে কম হলেও তারা বিশ্বাস করে যে যেকোনো মানে ইয়ারলি যেকোনো ইনকাম হোক সমস্যা না। কারণ তারা বুঝে যে উনি বাংলাদেশে ব্যাক চলে আসবে। উনার ৪ থেকে ৬ লক্ষ টাকা যদি উনি স্টেটমেন্ট দেখায়, সো উনাকে ভিসা দিবে, না দিবে না। এবং হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, এখন আপনি এমনভাবে লাক্সারি আপনি খরচ করবেন সেখানে, সেই জিনিসটাও দিবেন না। সেটা দিলে আপনি ভিসা না দেওয়ার সম্ভাবনা বেশি। বিজনেসের ক্ষেত্রে হচ্ছে ৬ থেকে ১০ লক্ষ টাকা বেস্ট। আ তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সার যদি হয় ৮ থেকে ১২ লক্ষ টাকা। এগুলো আপনার অবশ্যই ফরেন কারেন্সি গুলো একটু প্রুফ দেখাতে হবে। আর এগুলো হচ্ছে বিজনেস এর ক্ষেত্রে এগুলো রেগুলার ইনকাম এ সে টার্নওভার যাতে হয় সেগুলো আপনাকে ভালো করে ক্লিয়ার বুঝাইতে হবে। আমরা যে মিস্টেক গুলা করি কিংবা এগুলো আমাদের এভয়েড করার চেষ্টা করব। সাডেন বিগ ডিপোজিট, হুট করে বড় টাকাগুলো আমরা ডিপোজিট করি, এগুলা থেকে আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করব। এগুলা ফলাফল কি হয়? রিজেক্ট হয়।
উইক জব, আমাদের জবের অবস্থা খারাপ, কিংবা হচ্ছে আমরা যে সেখান থেকে কোনো লিভ নেব না। সো এইগুলা আমরা আসলে তেমন ক্লিয়ার করে দিতে পারি না, কারণ রিজেকশন হয়। ফেক হোটেল কিংবা টিকেট, আমরা অনেক সময় ফেক হোটেল কিংবা টিকেট করে কি করি, বুকিংটা ক্যান্সেল করে ফেলি। এর ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাংক কিংবা রিস্ক হয়ে যেতে পারে। এই রিস্ক হতে পারে বলতে গেলে, হোটেলটা আপনি কনফার্ম করবেন টাকা পয়সা ছাড়া, আর টিকেটটা অবশ্যই আপনাকে দামি টিকিট নিলেই চলবে। মানি ওভার ইলজিক্যাল, আপনি কি পয়সা যতটুকু রাখার কথা ছিল সেগুলো চাইতে ওভার টাকা আপনি দেখাইছেন, এটা নিয়ে তারা সন্দেহ করে, যার কারণে হচ্ছে সাসপিশন এটার ক্ষেত্রে। তারপর হচ্ছে আহ কভার লেটার হচ্ছে ভেগু কভার লেটার রিজেক্ট। সো আপনাকে এখানে কভার লেটার ক্ষেত্রে সবসময় বলবো ছোট করে কভার লেটার লিখেন, এমন ভাবে লিখবেন না যে কভার লেটার গুলো আমাদের ক্ষেত্রে মানে বিশ্বাসযোগ্যতা কমায়। কারণ কভার লেটার ছোট রাখাটাই বেস্ট, আমি যতটুকু মনে করি। সব লজিক্যাল তথ্য আপনি এর আগে দিয়ে দিছেন, এটাই। গোল্ডেন রুল হচ্ছে এক লাইনের লজিক মানি পেপার, এগুলো হচ্ছে প্রত্যেকটা রুল একটা আইনের দ্বারা আপনাকে সেই আইন অনুযায়ী আপনাকে ফাইল বা রেডি করতে হবে, এবং তাদেরকে বুঝাতে হবে আপনি কেন সেই ভিসা পাওয়ার যোগ্য। ক্লিয়ার? দেন হচ্ছে এটা ফর্মুলাতে দেখানো হয়েছে। দেন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের যে চেকলিস্ট, আমরা চেকলিস্ট আমরা দেখি। এ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য চেকলিস্ট, কার জন্য কোন চেকলিস্ট লাগবে সেটা অলরেডি দেওয়া আছে এখানে। এইগুলা সব আমাদের পিডিএফ দেওয়া থাকবে, আমি অবশ্যই দিয়ে দেবো। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন, এটা বিষয়টা বুঝাইলাম, ফ্রেমওয়ার্ক বুঝাইলাম, তারপর যে কেমন কত টাকা ব্যাংক সেটা দেখাইলাম, প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি সেটার বিষয়ে, যদি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকে অবশ্যই এগুলো দেখাবেন, কিংবা থাকবে আপনাদের কাছে, এগুলো তো আছে। এটা হচ্ছে ফরম্যাট চার্ট, অ্যাপ্লাই অনলাইন। এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই অনলাইন কিভাবে করবো। এখন আমরা অ্যাপ্লাই অনলাইন বলতে গেলে, আমরা ফার্স্ট টাইম যদি বলি আইসল্যান্ডের কথা বলি, আইসল্যান্ডে কিভাবে অ্যাপ্লিকেশন করে, তাহলে চলুন আমরা শুরু করি আইসল্যান্ডে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আহ প্রথম হচ্ছে আমরা বিএফএস এ চলে যাবো। বিএফএস এ যাওয়ার পর আমাদের মাথা থাকবে হচ্ছে এখানে যাব, এখানে হচ্ছে অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি যদি অন্য কোনো কান্ট্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন, যদি না পারেন ওকে। বাংলাদেশ থেকে আপনি যাবেন মনে করেন আইসল্যান্ড। এখন আইসল্যান্ড যদি আপনি যেতে চান, আইসল্যান্ডের কাজ করে কোন এমবেসি রিপ্রেজেন্টেটিভ, এটা সবসময় মাথায় রাখবেন। আইসল্যান্ডের কাজ করে হচ্ছে আপনার সুইডেন, SWEDN, সুইডেন। ওকে, সুইডেনে দিলাম। সুইডেনে দেওয়ার পর আমরা কোন কান্ট্রি, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লাই ফর আইসল্যান্ড, এই দেন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এ ভিসা। অ্যাপ্লাই ফর এ ভিসাতে ক্লিক যদি করেন, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই ভিসা টাইপ। ভিসা টাইপ হচ্ছে আমাদের কি হবে, সি ভিসা হবে। আমরা অবশ্যই সি ভিসা দেব, ক্লিক দেব। আপনার যে ক্যাটাগরি ভিসা সে ক্যাটাগরি ভিসা দিবেন। আপনি যে ক্যাটাগরি ভিসা করতে চান বা করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমাদের কনসালটেন্সি ফি চার্জ নিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। এখানে হচ্ছে আইসল্যান্ড বলেন, কিংবা আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি যে এই এমভিসি কোন কোন কান্ট্রি ফাইল গুলা তারা অ্যাকসেপ্ট করে, দেখাইলে বা দেখালে আপনাদের জন্য ভালো হয়। সুইডেনের ক্ষেত্রে দেখি, ওয়েলকাম টু বিএফএস গ্লোবাল। সো এখানে তারা সুইডেন এমবেসি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিংবা পার্টনার হিসাবে তারা ফিনল্যান্ডের ফাইল নেয়, আইসল্যান্ডের ফাইল নেয়, লাতভিয়ার ফাইল নেয়, লুক্সেমবার্গের ফাইল নেয়, পোল্যান্ড এবং হচ্ছে স্লোভেনিয়া, এইগুলার ফাইল তারা রাখে। অর্থাৎ এই একই ফর্ম ফিল আপ হচ্ছে এই ৫-৭টা যে ৫-৬টা কান্ট্রি দিচ্ছি, এগুলো সেম স্টাইল। সো আমরা কি করবো, টুরিস্ট ভিসার জন্য প্রথম হচ্ছে ওভারভিউতে ক্লিক দেবো। সো এটা হচ্ছে 3 মান্থের, ম্যাক্সিমাম হচ্ছে 3 মান্থের ভিসা পাবেন সুইডেন বেশি বরাবরে। তারপর হচ্ছে এখানে কোন কোন কান্ট্রি ভিসা পাবেন সেগুলো দেওয়া আছে। দেন হচ্ছে ভিসা ফি কত। ভিসা ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে ৯০ ইউরো, যে বাংলাদেশি টাকায় হচ্ছে এই টাকা। তারপর হচ্ছে কারো যদি ৬ বছর যদি কেউ ৬ থেকে ১২ বছর কেউ হয় তাহলে ৪৫ বাংলাদেশি টাকায় কত, ৪৫ ইউরো হলে বাংলাদেশি টাকা ৬,৪০০ এত টাকা দেওয়া লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কত, তাদের কোনো ফি নেই, অর্থাৎ ৬ বছর নিচে যারা আছে তাদের কোনো ফি টি নাই। এগুলো হচ্ছে এক্সট্রা চার্জ, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। এখন আমরা কি করব, ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই দেন অ্যাপ্লাই ফর টুরিস্ট ভিসা যে চেকলিস্ট, আমাদের চেকলিস্টে অবশ্যই তথ্য আছে। এইটা আপনি পিডিএফটা ডাউনলোড করবেন, এবং প্লাস হচ্ছে এটা প্রিন্ট আউট আপনি করে নেবেন, কি কি নিছেন কি কি না। এটা ম্যাক্সিমাম বিএফএসই দেওয়া হয়, তবে এখান থেকে আপনি এটাও নিতে পারেন, এখান থেকে আপনি দেখতে পারেন। সো এটা আমি দিলাম, এটা আপনি আপনার নিবেন। আহ এখানে আপনি অ্যাপ্লিকেশন কোন টাইপের নিবেন,
সুইডিশে নিবেন না আপনি সবসময় ইংলিশ ট্রাই করবেন? আপনি ইংরেজি যেটা আছে সেটা নিবেন। আচ্ছা এটা ইংলিশটা হোক, দেখতেছি। দেন হচ্ছে আমাদের ফটো রিকোয়ারমেন্ট হচ্ছে 35/45, সো এটা তো অবশ্যই আপনাদের সবারই জানা আছে। এটা নিবেন। প্রসেসিং টাইম এখানে দেওয়া আছে আপনাদের হচ্ছে ৪৫ ক্যালেন্ডার ডে, অর্থাৎ ১৫ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে। সো ওটার দরকার নেই। ডাউনলোড ফর্মের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেনজেন যে ভিসা ফর্ম আছে সেটা আমরা নেব। সো আমরা ক্লিক দিলাম। এইটা এবং এইটা ২ টাই সেম। আপনি যেকোনো একটা নিতে পারেন। আমরা আগেরটা কিংবা এইটা দিলাম। ওকে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন হচ্ছে সারনেম। সারনেমটা হচ্ছে আপনার পাসপোর্ট থেকে সারনেম দিবেন। আর তারপর হচ্ছে আপনার সারনেম আবার দিবেন। তারপর হচ্ছে এই গোটা দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম বা গিভেন নেমটা দিবেন। আপনার হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন। প্লেস কোথায় জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। ন্যাশনালিটি আপনি বাংলাদেশী দিবেন। তারপরটা হচ্ছে আপনার আম এটা হচ্ছে প্লেস অফ বার্থ উপরেরটা। নিচেরটা হচ্ছে ডেট অফ, এটা বাংলাদেশ হবে। নিচেরটা হচ্ছে আপনার বাংলাদেশে যদি অন্য কোনো ডিফারেন্ট কোনো কান্ট্রি থাকে সো এটা দিবেন, নাইলে না দিবেন না। দেন হচ্ছে আপনি মেল কিনা এইটা আপনি এর উপরে ক্লিক দিবেন। যদি মেল হন তাহলে মেল, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। এটা আপনার আপনি আপনার নিজে বুঝে দিবেন। পেন্ট অথরাইজেশন বা ডিফারেন্ট কালার, ওকে। এখানে একটা জিনিস বলি, আপনাদের যদি এই কোনো বাচ্চা বা কাউকে যদি নিয়ে যেতে চান তাহলে হচ্ছে প্যারেন্টস এর সেই অথরিটি, সেই কেসি লিগেল ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা তথ্য দিয়ে আপনাকে দিতে হবে। সো এগুলা অবশ্যই আমাদের ক্ষেত্রে লাগবে না। এডাল্ট যারা আছে তাদের ক্ষেত্রে এগুলা লাগে না। সেটার প্রয়োজন নাই। ১০ নাম্বারটা। ১১ নাম্বারটা হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সেটা আপনি দিতে পারেন। এক্সাম্পল আপনাকে দিলাম। দেন হচ্ছে পাসপোর্টের নাম্বারটা আপনি দিবেন। আপনার ট্রাভেল ডকুমেন্টস হচ্ছে পাসপোর্টের নাম্বার দিবেন, ডেট অফ ইস্যু সেটা দিবেন, ডেট অফ আনটিল কত তারিখ পর্যন্ত এক্সপায়ারি সেটা দিবেন, ডেট অফ কান্ট্রি যদি বলেন ইস্যুড বাই কান্ট্রি যে বাংলাদেশ দিবেন। যদি অন্য কোনো কান্ট্রির আপনার তথ্য থেকে থাকে, সেনজেন বা ইউকে অন্যান্য কোনো কান্ট্রি যদি আপনার এগ্রিমেন্ট বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ফ্যামিলি মেম্বার কেউ থেকে থাকে সেগুলো দিবেন। সো আমাদের এগুলো নাই, দিলাম না। দেন হচ্ছে এখানে ডেট অফ বার্থ এই ঘরটাই লাগবেই না। ১৮ নাম্বার যদি বলেন যে ইউ মানে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে আপনার কেউ আছে কিনা? ইউরোপ তারপর হচ্ছে ইউকে কেউ আছে কিনা? সো আমাদের কেউ নেই, দরকার নেই আমাদের। দেন হচ্ছে ১৯ নাম্বারে যদি বলি, অ্যাপ্লিক্যান্ট যিনি আছে উনার হচ্ছে হোম অ্যাড্রেস, সাথে হোম অ্যাড্রেসের সাথে হচ্ছে আপনার হচ্ছে ইমেইল অ্যাড্রেস সেটাও দিবেন, টেলিফোন নাম্বারটা সেটাও দিবেন। দেন হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, কান্ট্রি অ্যাড্রেস সেগুলো যদি অন্য কোনো কান্ট্রিতে থাকে তাহলে দিবেন, নাইলে আমাদেরকে নো দিবেন। দেন আমাদের কোনো কিছু দেওয়া লাগবে না। কারেন্ট অকুপেশন, আপনি ব্যবসা বা জব কোনো কিছু যদি করেন সেটা আপনি দিবেন। ঠিক আছে? দেন হচ্ছে আপনাকে কি করবেন? আমরা সেকেন্ড অপশনে যাবো। এখানে একটা বিষয় দেখি। এখানে কি দেওয়া লাগবে কিনা? সিএল, নাম্বার অফ এন্ট্রি এগুলো লাগবে না। ওকে, আমরা যাবো ট্যুরিজমের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম দিবেন। কোম্পানির নাম সাথে ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে হচ্ছে ট্যুরিজম, বিজনেস বা স্টুডেন্ট, অন্য ক্যাটেগরি হলে অন্য কোনো ক্যাটেগরি দিবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল পারপোজ অফ স্টে, আপনি কেন কি কারণে যাবেন? মনে করেন আমি ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত যাবো ফর হচ্ছে ট্যুরিজম পারপোজ, এগুলো আমরা দিয়ে দিলাম। ট্যুরিজম পারপোজ ফর বা ভ্যাকেশন, এইভাবে আপনি এই লাইনটা দিতে পারেন জিপিটি থেকে নিয়ে। ১৫ নম্বর ২৫ নম্বর যদি আপনাকে বলি সেখানে আপনি কি দিতে হবে? ডেস্টিনেশন ১ম হচ্ছে আম এটা কি বোঝানো হয়েছে? মেইন ডেস্টিনেশন, ওকে, স্টেট অফ অ্যাপ্লিকেন্ট। আপনি ১ম এ যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রি আপনি দিবেন। মনে করেন আপনি ফ্রান্সে যাবেন, আপনি ফ্রান্সে যাবেন। পর্তুগালে হলে পর্তুগালে দিবেন। জার্মানি হলে জার্মান দিবেন। এটা কান্ট্রির নামটা দিয়ে দিতে পারেন, সমস্যা না। আ অথবা যদি আপনি ৩ টা কান্ট্রি যেতে চান, সেই ৩ টা কান্ট্রি কমা দিয়ে দিবেন। অমুক কান্ট্রিতে অমুক কান্ট্রি এভাবে কমা দিয়ে দিবেন। জাস্ট বুঝানোর ক্ষেত্রে। আপনি আপনার ওই যখন এটা ফিল আপ করবেন, এটা ভালো করে দেখে ফিল আপ করবেন। এটা আসলে উম ইস্যু, বাট এটা ভালো করে বুঝে আপনি দিবেন। দেন হচ্ছে আপনি ফার্স্ট এন্ট্রি কোন কান্ট্রিতে যাবেন। ১ম মনে করেন আমি ফ্রান্সে যাবো, আমি ফ্রান্সটা দিলাম। ঠিক আছে? এরকম দিবেন। কোন কান্ট্রিতে সর্বপ্রথম যাবেন এবং বেশি স্টে করবেন সেইটা। সিঙ্গেল এন্ট্রি হবে নাকি অন্য কোনো? অবশ্যই আপনার সিঙ্গেল এন্ট্রি হবে, সিঙ্গেল এন্ট্রি দিবেন। দেন হচ্ছে আপনার ইন্টের ফার্স্ট এন্ট্রি, এটিএমস ইঞ্জিনিয়ারিং, ইন্টেন্ডেড ডিপার্চার, রেজিস্ট্রি 80%, ওকে। অ্যারাইভাল কত তারিখে করবেন সেই তারিখটা দিতে পারেন। ফার্স্ট টাইম যদি আমি অ্যারাইভাল এর বিষয়টা বলি, একটা মিনিট। আমাদের intended date of arrival first entry in এরিয়া। আচ্ছা, আমি দিতে পারি মনে করেন ১০/১২/২০২৬ এক্সাম্পল। আপনি সেই কান্ট্রির, যে কান্ট্রি আছে সেই কান্ট্রির রাজধানীর নামটাও দিতে পারেন। মনে করেন আমি যদি বলি প্যারিস দিতে পারি, সেই প্যারিসটাও দিতে পারি। দেন হচ্ছে আপনি কবে বের হয়ে আসবেন, মনে করেন ২০/১২ এক্সাম্পল 2026। আপনি এখানে কি করবেন?
ডিপার্চার এরাইভাল করবেন এই কান্ট্রিতে, ডিপার্চার করবেন হচ্ছে প্যারিস থেকে, সেখান থেকে আবার হচ্ছে ব্যাক করবেন, সেটাও আপনি দিতে পারেন। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কি এর আগে দিয়েছিলেন কিনা আমরা দিব হচ্ছে no, তারপরে হচ্ছে এন্ট্রি পারমিট বা এরকম কোনো কিছু আপনার ইস্যু-টিস্যু করা হয়েছে কিনা এগুলো আমাদের দরকার নাই দেওয়ার। দেন হচ্ছে আমাদের 30 নাম্বার 30 নাম্বার কি বলছেন যে কেউ যদি আপনাকে ইনভাইট করে সেই ইনভাইটেশন এর সেই তথ্য দিতে হবে 30 নাম্বারে। তার ইনভাইট এখানে তার তথ্য দিবেন, যেমন হচ্ছে তার নাম দিবেন, সেই স্টেট দিবেন, যেমন হচ্ছে ইনভাইটেশন রিসিভ করবে তার কি বলা হয়েছে সারনেম বা ফার্স্ট নেম ইনভাইটেড পারসন। মনে করেন আমার নাম হচ্ছে সাদিক চৌধুরী, প্রথমে চৌধুরী দিবেন, চৌধুরী মনে করেন, দেন হচ্ছে আপনি এখানে সাদিকও দিতে পারেন, এটা এক্সাম্পল একটা নাম দিলাম, দিতে পারেন। তার হচ্ছে অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে যে কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে সেই কোম্পানি বা অর্গানাইজেশন, সো আমাদেরকে যদি কেউ কোম্পানি কিংবা কেউ যদি দেয় তাহলে তো আসলে এখানে দিবেন, বা অর্গানাইজেশন যদি ক্ষেত্রে হয়, বাট আমাদের এটা লাগবে না, আমাদের তো উপরে দেওয়া আছে যদি কেউ ইনভাইট করে। দেন হচ্ছে আপনার এখানে ফার্স্ট নেম, অ্যাড্রেস, কোম্পানি, ওকে। 31 নম্বরের ঘর হচ্ছে এটা আমাদের দরকার নেই, এটা লাগবেও না। এখানে আপনার সেই কস্ট গুলোকে বের করবেন, কস্ট গুলোকে আপনি নিজে করবেন, আমি নিজে করবো। ক্যাশ, ট্রাভেলিং, ট্রাভেলার্স চেক আছে, অ্যাকোমোডেশন আছে, মানে যদি আপনার পূর্বে থেকে থাকে এগুলা দিবেন, আদার্স দরকার নাই। সো এটা দিতেও পারেন, এগুলো হচ্ছে যে স্পন্সর করবে তার সেইগুলো বের করবে, সো আপনি আপনার জায়গা থেকে এগুলো দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, এইগুলো দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যদি বলে এখানে হচ্ছে সারনেম, নেম অফ পারসন বা অ্যাপ্লিকেশন, এইটা লাগবে না, যদি অন্য কেউ তাকে প্রয়োজন নয়, দরকার নাই। অন্য কেউ যদি এটা অ্যাপ্লিকেশন করে তার নাম ঠিকানার দরকার নাই। আমি আমার টু ভিজিট রিফিউজ ওকে। এটা আমাদের প্রয়োজন নাই এখন আপাতত। নেক্সট আমরা এখানে যাব, এখানে প্লেস অফ ডেট, আপনি যে তারিখ দিবেন সেই তারিখ, মনে করেন আজকে দিলেন 1, ধরেন হচ্ছে 2/2/2026, এখানে দিতে পারেন ঢাকা, এখানে আপনার হচ্ছে সিগনেচারটা দিবেন, ঠিক আছে। এখানে আপনার সিগনেচার দিবেন, যদি কোনো বাচ্চা টাচ্চা হয় তাদের গার্ডিয়ান যেন সিগনেচার দেয়, ক্লিয়ার। এইটা আপনি কি করবেন, সেভ করবেন, পিডিএফটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে হচ্ছে আপনি নিয়ে যাবেন, সাথে চেকলিস্ট অনুযায়ী এখানে চেকলিস্ট দেওয়া আছে, চেকলিস্ট অনুযায়ী সেই ডকুমেন্টস গুলো আপনাকে নিতে পারেন, এই সেই চেকলিস্ট অনুযায়ী নিতে পারেন। চেকলিস্টের মূল ফরম্যাট এটাও নিবেন, সাথে হচ্ছে ফরম্যাটটা আমি আপনাকে দেবো ডিসক্রিপশনে, সেটাও নিয়ে যাবেন। এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কিভাবে নিবেন, অ্যাপয়েন্টমেন্টটা দেখাই। প্রথম হচ্ছে বাংলাদেশ থেকে সুইডেন নিবেন, দেন হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যাপয়েন্টমেন্টে যাবেন, তারপর হচ্ছে বুক নাও, বুক নাওতে ক্লিক দিবেন, বুক নাওতে ক্লিক দেওয়ার পর আপনি নেক্সট অপশনে যাবেন, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট দেখাবে, সো আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সে অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সে অ্যাকাউন্ট তৈরি করবেন। মনে করেন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, যদি এটা ঢুকবে না, একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, সে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন, অথবা হচ্ছে আই হ্যাভ, এই দেখেন হচ্ছে না, সো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ইমেল তথ্য, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবেন, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে কোনো একটা নিলেই হবে। এটা হচ্ছে এই যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট যদি নেন আপনি, এই যে কোনো কান্ট্রি, এখানে কটা কান্ট্রি আছে, এখানে যে কান্ট্রি গুলো আছে 6টা থেকে 5টা যে কান্ট্রি আছে সবগুলোর জন্য এলিজিবল, আপনি শুধু বলতে হবে কোন কান্ট্রির জন্য দিবেন। তাদের বিএফএস এ গিয়ে যদি বলেন আমি এই কান্ট্রির জন্য দেবো, সো তারা এটা বুঝে এটা আপনাকে নিয়ে দিবে। সো এটা ক্লিয়ার, আশা করা যায় এটা বুঝতে পারবেন। যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনি ভিডিওটি অবশ্যই দেখছেন। এখানে আমি আপনাকে বলি, যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে এটা হেল্প করার জন্য। ভিডিওটিতে আপনি অনেক কিছু দেখছেন, তবে অনেক কিছু আপনি যদি নাও বুঝতে পারেন, আমাদের কনসালটেন্সি ফির মাধ্যমে আপনি করাইতে পারেন। আমি হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রে কনসালটেন্সি ফি হচ্ছে, সেঙ্গেনের ক্ষেত্রে আমি 5,000 টাকা কনসালটেন্সি ফি নিই। আপনি চাইলে আপনার ফাইলটা স্ক্যান করে আমাদেরকে দিতে পারেন, আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেই ফাইলগুলো প্রসেস করে আপনাদেরকে দিতে পারবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, যদি চান পাসপোর্ট দেওয়ার জন্য, সো পাসপোর্ট দিতে পারেন আমাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তবে ভিসার এনসিওরিটি গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি না, ভিসাটা হচ্ছে এমবিসি থেকে ইস্যু করা হয়। তবে একটা এনসিওরিটি দেওয়া যায় আপনার ফাইলের উপর অ্যাসেসমেন্ট করে, কেমন ভিসা বা কিভাবে দিলে আপনার ভিসার সম্ভাবনাটাই বেশি। আমি প্রিভিয়াসলি ইনশাআল্লাহ অন্যান্য কন্টিনিউ কাজ করছি, অন্যান্য কান্ট্রি ভিডিও নিচে দেওয়া আছে, আপনি সেগুলো দেখতে পারেন, সেগুলো দেখে আপনারা কিছু শিখতে পারবেন। আশা করি যদি আপনার অন্য কোনো ধরনের কোয়ারিজ থাকে, যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয় তাহলে অবশ্যই আমাকে কল না দেওয়াটাই বেটার, কারণ আমি ম্যাক্সিমামই বিজি থাকি। যদি কোনো ইম্পর্টেন্ট হয় বা কোনো কাজ করাইতে চান আমাকে দিয়ে, সো অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন। আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমার হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারেন, অথবা
আমার স্ক্রিনে নাম্বার আছে, সেখানে কল দিতে পারেন, আমার ফেসবুকেও যুক্ত করতে পারেন বা সেখানে যুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফিজ।